আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। অনলাইন ক্লাসে যে সকল শিক্ষার্থী এবং অভিভাবক মণ্ডলী উপস্থিত রয়েছেন, ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিনিয়ত আমাদের ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রুটিন মাফিক আমাদের ক্লাস দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের আদেশ ক্রমে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের ক্লাস আমি উপস্থাপন করব। সেই সকল ক্লাস দেখে তোমরা বাসাতে সেই সকল বিষয়সমূহ নিয়ে পড়াশোনা করে সেই প্রবলেমগুলো আমাদের ইনবক্সে তোমরা জানাবা। আমরা অবশ্যই সেই সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। পরবর্তীতে প্রয়োজনে একই ক্লাস আমরা আবার সেই সমস্যাগুলো তুলে ধরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তবে শিক্ষার্থী, অবশ্যই তোমরা অনলাইন ক্লাসে উপস্থিত থাকবা এবং এই ক্লাসগুলো শিক্ষণীয় যে পাঠসমূহ সেগুলো বাসাতে বসে নিয়মিত পড়ার চেষ্টা করবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আজকের ক্লাসটি প্রদর্শন করা হলো। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসটি দেখে আসি। আজকে অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় অষ্টম রাসায়নিক বিক্রিয়া, আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমাদের রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি সেটা আমরা বুঝতে পারবো। আমরা জানি আমাদের 118টি মৌল এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, তারপরে ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে মৌলগুলো মোট 118টি মৌল আবিষ্কার করা হয়েছে। এই সকল মৌল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ভিন্ন নতুন ধর্ম বিশিষ্ট একটি যৌগ আমরা উৎপন্ন করতে পারি, অধিক যৌগ আমরা উৎপন্ন করতে পারি এই বিভিন্ন মৌলসমূহের মধ্যে পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। তো রাসায়নিক বিক্রিয়াকে আমরা এইভাবে বলতে পারি যে একের অধিক মৌলসমূহ বা যৌগসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট করে যৌগ উৎপন্ন করলেই তাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তো এই রাসায়নিক বিক্রিয়া আমরা শিখব। সেই রাসায়নিক বিক্রিয়া শিখতে হলে তার পূর্বে আমরা এই মৌল সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, তাই না? তাহলে মৌল সম্পর্কে কেমন ধারণা নিতে হবে? যে মৌলকে আমরা কি কি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তারপরে মৌলসমূহ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটি যৌগ তৈরি করে তাহলে সেই যৌগসমূহকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এটা একটা বিষয় আছে। এছাড়া আমরা এখান থেকে আবার এই যে মৌলসমূহ পরস্পরের সাথে যুক্ত হলো, কেন যুক্ত হবে, তার ক্ষমতাটা কি, অর্থাৎ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা যোজনীর কথা বলছি, আমরা এই যোজনী সম্পর্কে কিন্তু ধারণা নিব। তো আজকে আলোচনাতে আমি প্রথমে শুরু করব হচ্ছে প্রতীক কাকে বলে, তাই না? আমরা শুরু করবো এখন প্রতীক কাকে বলে। আমরা দেখি প্রতীক কাকে বলে। হ্যাঁ, প্রতীক হলো মৌলসমূহকে বা পরমাণু সমূহকে যা দ্বারা প্রকাশ করা হয় সেটাই হলো। আমরা কি বলবো? মৌল বা পরমাণুকে যা দ্বারা বা যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রতীক বলে।
এটি হচ্ছে পরমাণুর সংক্ষিপ্ত রূপ। এটিকে পরমাণু সংক্ষিপ্ত রূপ বলতে পারি। যেমন সোডিয়াম, একে প্রকাশ করা হয় Na। যেমন হাইড্রোজেন H, যেমন অক্সিজেন O, যেমন নাইট্রোজেন N, কার্বন C, কোবাল্ট CO, ক্রোমিয়াম Cr। তাহলে এইভাবে আমরা কিন্তু প্রকাশ করতে পারি, তাই না? এখানে কি দেখলাম যে প্রতীক হলো মৌল বা পরমাণুকে যা দ্বারা বা যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্রতীক বলে। এটিকে পরমাণুর সংক্ষিপ্ত রূপ বলতে পারি। যেমন সোডিয়ামের Na, হাইড্রোজেনের H, অক্সিজেনের O, নাইট্রোজেনের N, কার্বনের C, কোবাল্টের CO, ক্রোমিয়ামের Cr। তাহলে এগুলোই হচ্ছে প্রতীক। এখন একটা জিনিস খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে প্রতীক H রয়েছে একটি বর্ণ, অক্সিজেনের একটি বর্ণ, নাইট্রোজেনের একটি বর্ণ, কার্বনের একটি বর্ণ। কিন্তু মাঝে মধ্যে দেখলাম কোবাল্টের CO দুইটি বর্ণ রয়েছে, একটি বড় হাতের একটি ছোট হাতের। আবার ক্রোমিয়াম C রয়েছে, R রয়েছে, তাই না? এদিকে আবার দেখলাম সোডিয়াম উচ্চারণটা এমন, বাট প্রতীকটা হয়ে গেল ভিন্ন Na। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা প্রতীক লেখার নিয়ম আমরা কিন্তু শিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদেরকে আমি প্রতীক লেখার নিয়ম শেখাবো, তাই না? তাহলে দেখো প্রতীক লেখার নিয়ম। দেখো প্রতীক লেখার নিয়ম, এর তিনটি নিয়ম রয়েছে প্রিয় শিক্ষার্থী। কয়টি নিয়ম? তিনটি নিয়ম। প্রথম নিয়মটি হলো যে সকল মৌলের ইংরেজি ভাষায় প্রকাশিত, যে সকল মৌলের, আচ্ছা মৌলের আমরা লিখতে পারি মৌলের নাম ইংরেজি ভাষায় প্রকাশিত হলে তাদের বড় হাতের অক্ষরের প্রথম বর্ণ দ্বারা প্রকাশ করতে হয়, তাই না? আমি বললাম যে মৌলের নাম ইংরেজি ভাষায় প্রকাশিত হলে তাদের বড় হাতের অক্ষরের প্রথম বর্ণ দ্বারা প্রকাশ করতে হয়। যেমন এখানে বলছি, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন এটা বাংলা, আমি যদি ইংলিশ বলি
হাইড্রোজেন, তাহলে প্রতীক হবে সিম্বল, তাহলে প্রতীক হবে কি শিক্ষার্থী? প্রতীক হবে শুধু এইচ হবে। তাহলে আমরা প্রতীকটাকে এইচ হিসেবে লিখতে পারবো। আবার যদি বলি অক্সিজেন, অক্সিজেন ও লিখতে পারি, দেখো প্রথম অক্ষর তাই না? যদি বলি নাইট্রোজেন, 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 কার্বন, কার্বন, তাহলে দেখো প্রথম অক্ষর দ্বারা আমরা কিন্তু এখানে কি করেছি? লিখে ফেলেছি। তাহলে আমাদের এখানে কিন্তু প্রথম অক্ষরটি লেখা হয়েছে প্রতীক এইচ ও এন সি এবং আমরা প্রতীক লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা পরের টপিকসটি একটু দেখবো। দ্বিতীয়টা কি বলেছে? আমরা এটা শিখে রাখবো, তাই না? আমরা শিখে রাখবো, এখন থেকে শিখতে হবে আমাদের। তো 2 নম্বর বলছে যে একই ধরনের, আমরা জানি আমাদের 118টি মৌল রয়েছে, আর আমাদের ইংরেজি বর্ণমালা কয়টি বলো? হ্যাঁ, 26টি। সুন্দর বলেছ। তাহলে ইংরেজি বর্ণমালা আমাদের কিন্তু 26টি, তাই না? এখন এদেরকে যদি প্রকাশ করতে যাই, স্বাভাবিকভাবেই আমরা দেখব যে এই একই বর্ণ বারবারই লিখতে হবে। যদি একই বর্ণ বারবারই লিখি তাহলে কোনটা কার্বন, কোনটা কোবাল্ট, কোনটা ক্রোমিয়াম, তাই না? তাহলে এই যে কোবাল্ট, ক্রোমিয়াম, কার্বন, কপার, এগুলো কিন্তু আমরা কি এলোমেলো করে ফেলবো, ঠিক আছে না? এই জন্য এদের দ্বিতীয় রুলসটাকে ব্যবহার করা হয় যদি দুইয়ে অধিক মৌল একই বর্ণের, প্রথম অক্ষর একই বর্ণের হয়, প্রথম অক্ষর একই বর্ণের হয়, সেক্ষেত্রে প্রথম বর্ণটি বড় হাতের, প্রথম বর্ণটি বড় হাতের এবং প্রাধান্য পাবে এমন অক্ষরকে, এমন কি অক্ষরকে ছোট হাতের বর্ণ লিখতে হয়, তাই না? তাহলে আমরা কিন্তু এটা শিখে গেলাম, ঠিক আছে? তাহলে আমি বললাম যে দুইয়ের অধিক মৌল একই প্রথম অক্ষর হলে একই বর্ণের হয়, যদি একই প্রথম অক্ষর বা অধিক মৌলে একই প্রথম অক্ষর একই বর্ণের হয়, সেক্ষেত্রে প্রথম বর্ণ বড় হাতে এবং প্রাধান্য পাবে এবং পরের যে অক্ষরটি পাবে এমন অক্ষরকে বড় হাতে এবং প্রাধান্য পাবে এমন পরবর্তী অক্ষরকে ছোট হাতে বর্ণ হিসেবে লিখতে হয়। যেমন আমি মনে করলাম ক্যালসিয়াম, তাই না? ক্যালসিয়াম, তাহলে আমি কিন্তু আর সি লিখতে
পারবো না, কারণ কি এর আগে আমি অলরেডি লিখে আসছি কার্বন সি লিখে আসছি। তাহলে এখানে যদি আমি সি লিখি তাহলে ক্যালসিয়াম এবং কার্বন কি আমরা এক করে ফেলবো, কোনটাকে আমি বুঝতে পারবো না। এই জন্য প্রথম অক্ষরটি একই রকম বড় হাতে লিখতে হবে এবং পরবর্তী অক্ষরটি অবশ্যই যেটার প্রায়োরিটি বেশি তাকেই লিখতে হবে। এখানে এ এর প্রায়োরিটি বেশি, এখানে এ লিখতে হবে কিন্তু ছোট হাতে। পরে আমরা যদি বলি কোবাল্ট, 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 তখন কিন্তু আমি লিখব সিও। যদি দেখি ক্লোরিন, ক্লোরিন CH ক্লো, ক্লোরিন, ক্লোরিন, সেক্ষেত্রে আমরা কি লিখব Cl। ক্লোরিনকে আমরা কি হবে লিখে থাকি আমরা, তাই না? ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। তারপরে আমরা যদি দেখি ক্রোমিয়াম, 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 সেক্ষেত্রে কিন্তু আমরা লিখব যেহেতু এইচ এর উচ্চারণ সাধারণত হয় না, এইচ এর উচ্চারণ সাধারণত হয় না, সেক্ষেত্রে আমরা কি লিখব সি আর। এইভাবে আমরা এই তোমার প্রতীকগুলো কিন্তু লিখতে পারি। তাহলে আমরা কি দেখলাম, শিক্ষার্থী ক্যালসিয়ামকে Cl, কোবাল্টকে CO, ক্লোরিনকে Cl এবং ক্রোমিয়ামকে Cr দ্বারা প্রকাশ করতে পারি। এটা আমরা শিখে দিলাম। এবার আমরা 3 নম্বর রুলসটা শিখব। 3 বলছে যে সকল মৌলের আমরা নামগুলো কোথা থেকে, ল্যাটিন ভাষা থেকে পেয়েছি, তাই না? সেই ল্যাটিন ভাষা থেকে পাওয়া মৌলগুলোর নামগুলোর প্রতীক ল্যাটিন ভাষার অনুসারে হবে। তাহলে দেখো 3 নম্বর আমরা বলছি যে সকল মৌল, যে সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে এসেছে ল্যাটিন ভাষা থেকে এসেছে তাদের নামকরণে প্রতীকসমূহ ল্যাটিন ভাষা অনুসারে হবে, তাই না? তাহলে আমরা বলছি যে সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে এসেছে তাদের নামকরণের প্রতীকসমূহ ল্যাটিন ভাষা থেকে হবে। যেমন আমরা বাংলা, ইংলিশ, ল্যাটিন এবং প্রতীক বা সিম্বল, তাহলে বাংলা বলা হয় সোডিয়াম, ন্যাট্রাম, এন, লোহা, আয়রন, ফেরাম, এফি, কপার, কাপ্রাম, সিউ, সিলভার,
আর্জেন্টিনাম সিলভা শিক্ষার্থী খেয়াল করে দেখো, আমরা বলছি যে সকল মৌলের নাম ল্যাটিন ভাষা থেকে এসেছে তাদের নামকরণের প্রতীকসমূহ ল্যাটিন ভাষা অনুসারে হবে। তো এখানে বাংলায় আমি বলি সোডিয়াম, ইংলিশে বলবো সোডিয়াম, তাহলে ল্যাটিনের ভাষা থেকে এসেছে ন্যাট্রাম, ন্যাট্রিয়াম, মানে এখানে বলছে ন্যাট্রিয়াম, তাই না? ন্যাট্রিয়ামের ক্ষেত্রে এখানে তাহলে প্রতীক হয়েছে কি Na, Na হয়েছে, এই যে Na, কারণ কি এখানে শুধু N দেওয়া হয়নি, ইতিপূর্বে আমরা নাইট্রোজেনের N ব্যবহার করে আসছিলাম, তাই না? এই জন্যই আমরা এখানে আর দিব না, যেহেতু N ব্যবহার করা হয়েছে, সেটা যতই ল্যাটিন ভাষা থেকে আসুক না কেন পূর্বের দুইটি সূত্র অনুসরণ করে এখানে বসাতে হবে। লোহা, আয়রন, ল্যাটিন ভাষা ফেরাম, এফি, কপার, কপার, কাপ্রাম, সিউ, সিলভার, সিলভার, ল্যাটিন ভাষা থেকে আসে আর্জেন্টিনাম অর্থাৎ এজি। এইভাবে আমাদের এই 118টি মৌলের প্রতীকগুলো লেখা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রতীক নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা সংক্ষেপ নিয়ে আলোচনা করব। সামনের ক্লাসে উপস্থিত থাকবা। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।